চরিত্রহীন লোক, কেন বিয়ে করলি আমায়? মুরাদ তানহার হাত দুটো ধরে বলল। তুই করে বলছিস কেন বেয়াদব? এতগুলো মানুষের সামনে সিনক্রেট করলি কেন? আগে জিজ্ঞাসা করবি কি হয়েছে। তুই এমন তো কিছু দেখিসনি যার জন্য এমন করছিস। আর তাছাড়া তুই তো আমাকে পছন্দই করিস না, আমাকে স্বামী হিসেবে মানিস না। তাহলে তোর কি যা আসে? আমি যা খুশি তাই করি। মানি না, আজকেও মানি না, পরেও মানবো না, কিন্তু যতক্ষণ তুই আমায় স্ত্রী হিসেবে মানবি না, ততক্ষণ তুই এরকম করতে পারবি না। বলেই মুরাদকে আবার কলার ধরে ঝাঁকাতে লাগলো। না পেরে তানহাকে আটকানোর চেষ্টা করলো মুরাদ। তারপর যখন মুরাদ দেখলো তানহাকে কোনোভাবে আর আটকানো যাচ্ছে না, এলো পাথারি থাপ্পড় ঘুষি মেরেই যাচ্ছে আর চিৎকার চেঁচামেচি করছে। বাইরে লোক আছে, সবাই খারাপ ভাববে। ভাবলো তানহাকে এবার থামাতে হবে, তাই মুরাদ সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল তানহার। তানহা যেন একদম জমে গেল। ছোটার চেষ্টা করছে তানহা, কিন্তু জোর করে ধরে রেখে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো মুরাদ। মুরাদ দুহাতে শক্ত করে তানহাকে চেপে ধরে চুমু খেতে লাগলো। অধৈর্য হয়ে চুমু খেতে লাগলো মুরাদ। এমনি গায়ে ভীষণ জ্বর ছিল, তার উপর তানহার করা তাণ্ডবে মুরাদের খুব রাগ হয়েছিল। এখন সেই রাগ ধীরে ধীরে আবেগে পরিণত হচ্ছে। গভীর আবেশে চোখ বন্ধ করে তানহাতে মত্ত রইল মুরাদ। এদিকে তানহাও আর নড়াচড়া করতে পারছে না। শরীরের শক্তি যেন সব শেষ। অনেক ছোটাছুটি, অনেক ছটফট করেছে, এখন যেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে তানহা। মুরাদ তানহাকে চুমু খেতে খেতে ধীরে ধীরে এক পা করে এগোতে লাগলো। তানহা এক পা করে পিছোতে লাগলো। হঠাৎ তানহাকে নিয়ে বিছানায় পড়ে গেল মুরাদ। তানহার উপরে শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে তানহাকে চুমু খেতে লাগলো। গভীরভাবে স্পর্শ করতে লাগলো তানহার দেহ মন। মুরাদের হাত ধীরে ধীরে চলে গেল তানহার চুলের পেছনে। চুল মুঠো করে ধরে তানহার গালে কপালে এলোমেলো চুমু খেতে লাগলো মুরাদ। কিছুক্ষণ পর তানহাকে ছেড়ে দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল মুরাদ। তানহা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে, ঠিক মতো যেন নিঃশ্বাস নিতে পারছে না। রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা, কিন্তু চোখ খুলছে না। তানহা অস্থিরভাবে থরথর করে কাঁপতে লাগলো বিছানায় পড়ে থেকে। মুরাদের চোখ গিয়ে ঠেকলো তানহার গোলাপি ঠোঁটের দিকে। আবার মুরাদের নেশা উঠে গেল, আবার ঠোঁট জোড়া চেপে ধরলো তানহার। এবার আর অস্থিরতা বা উগ্রতায় নয়, পরম আবেশে ভালোবাসার সাথে যত্নের সাথে তানহার ঠোঁটে ঠোঁট মিলিয়ে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো মুরাদ। আরেকদিকে তানহার শরীরে চলছে মুরাদের হাতের অবাধ বিচরণ। মুরাদ ধীরে ধীরে তানহার শরীর থেকে চাদরটি সরিয়ে দিল, তারপর উন্মুক্ত গলায় বক্ষ বিভাজনে এলোমেলোভাবে চুমু খেতে লাগলো। গতকাল রাতের কথা যেন সব কিছু ভুলে গিয়েছে। প্রমিস করেছিল নিজে থেকে আর আসবে না তানহার কাছে। কথাটি মনে পড়তেই মুরাদ চোখ তুলে তাকালো তানহার দিকে। তারপর ভাবলো, মুরাদ তো তানহার কাছে যায়নি, তানহা নিজে এসেছে মুরাদের অফিসে। তানহা নিজে এসে তাণ্ডব শুরু করেছে, মুরাদ তো শুধু তানহাকে ঠান্ডা করছে। কথাটি ভাবতেই তানহার গলায় ঠোঁট চেপে ধরল মুরাদ। মনে হয় গভীরভাবে শুষে নিচ্ছে তানহার যত রাগ অভিমান মুরাদের উপরে, আর নিংড়ে দিচ্ছে নিজের সমস্ত ভালোবাসা তানহাকে। তানহা শরীর দিয়ে মন দিয়ে অনুভব করছে মুরাদের সমস্ত পাগলামি। মুরাদও যেন অনুভব করছে তানহার সমস্ত কম্পন। ধীরে ধীরে মুরাদ তানহার দিকে তাকালো। তানহা এখনো চোখ বন্ধ করে থরথর কাঁপছে। মুরাদ আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না বা চাইলো না, মত্ত হতে চাইলো তানহার মধ্যে। তানহা পিটপিট করে চোখ খুলে মুরাদের দিকে তাকালো। এখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে তানহা, রীতিমতো হাঁপিয়ে উঠেছে। কোনো কথা বলারও শক্তি নেই। সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে বিছানায় পড়ে রইল তানহা। তানহার চোখের দিকে একবার তাকালো, দেখলো তানহা তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। যেই তানহাতে পুরোপুরি ডুবে যাবে মুরাদ, তার আগে মুরাদ মোবাইলে ফোন বাজতে শুরু করলো। মুরাদ বিরক্ত হলো, ফোনটি সাইডে রেখে দিল। আবার ফোন বাজতে শুরু করলে মুরাদ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো বাসা থেকে ফোন এসেছে। এত রাতে বাসা থেকে ফোন। মুরাদ ভাবলো হয়তো তানহার জন্য ফোন দিয়েছে, তাই ফোন ধরেই মাত্র বলবে তানহা এখানে, তার আগে শুনতে পেল মায়ের কান্নার আওয়াজ। মা কান্না করে করে বলছে, তোর বাবার শরীর অনেক অসুস্থ, হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আয়। মুরাদ ফোনে আর কিছুই বলল না, শুধু বলল আসছি। আসছি বলে ফোন কেটে দিল। ফোনটি রেখে সাথে সাথে মুরাদ চাদরটি দিয়ে তানহার দিকে এগিয়ে দিয়ে বলল, শরীর ঢাক, ঠিক কর কাপড় চোপড়।
বাইরে যেতে হবে, হসপিটালে যাব। তানহা মুরাদের কথা শুনে সাথে সাথে লজ্জা পেয়ে গেল। চাদর দিয়ে শরীর ঢেকে জিজ্ঞেস করলো, কোথায় যাব? এত রাতে কি হয়েছে? কে ফোন দিয়েছিল? বাসা থেকে ফোন এসেছিল, বাবার শরীর অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলুন। মুরাদ উঠে শার্ট ঠিক করতে করতে তানহার দিকে তাকিয়ে বলল, তোকে কতবার বলা হয়েছে রুমটা সাউন্ড প্রুফ, ভিতর থেকে কোনো সাউন্ড বাইরে আসে না, তারপরও কি কারণে তুই কান পেতে রাখিস? আর সাবরিনা, তুইও কি ওদের মতো হয়ে গেছিস? তুই যে কাজে আছিস ওদের সাথে কাজ শেষ কর, আমি এসে ফুল প্রুফ দেখে নেব। এখন আমার বাবা অসুস্থ, হসপিটাল যেতে হবে। মুরাদ তানহাকে নিয়ে দরজা খুলতেই দেখলো তিনজন আড়ি পেতে দরজায় দাঁড়িয়ে আছে। মুরাদ বিরক্ত হলো, সেলিমের দিকে তাকিয়ে বলল, বলেই তানহাকে নিয়ে বেরিয়ে গেল মুরাদ। ফোন দিতে দিতে ড্রাইভারকে গাড়ি বের করো, হসপিটালে যেতে হবে। রাত প্রায় 1টার কাছাকাছি। এদিকে মুরাদ ও তানহা হসপিটালে পৌঁছে গেছে। ওইদিকে ড্রাইভার গাড়িতে করে মুরাদের বাবা এবং মাকে নিয়ে এসেছে হসপিটালে। মুরাদ হসপিটালে আগে পৌঁছানোর কারণে স্পেশালিস্ট ডক্টর এমার্জেন্সিতে কথা বলে সব ঠিক করে রেখেছে। ভিআইপি কেবিন নিয়ে রেখেছে, তারা আসলে শুধু কেবিনে শিফট করে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হবে। হসপিটালে চলে এসেছে মুরাদের বাবা এবং মা। মুরাদ তাড়াতাড়ি দুজন বয়কে পাঠিয়ে দিল তাদেরকে স্ট্রেচারে করে বাবাকে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে বাবা হেঁটে আসতে পারবে না। অ্যাকচুয়ালি মুরাদ এখনও জানে না বাবার সমস্যাটা কি, প্রেশারজনিত সমস্যা নাকি হার্ট অ্যাটাক। এর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছিল। মুরাদের এখন আফসোস হচ্ছে কেন বাড়িতে ছিল না মুরাদ। বাড়িতে থাকলে হয়তো অবস্থা খারাপ হওয়ার আগে হসপিটালে নিয়ে আসতে পারতো। তাই এখন নিজের কাছে খুব আফসোস হচ্ছে। এমার্জেন্সি কাছাকাছি চলে আসছে মুরাদ। সাথে সাথে বাবার দিকে তাকিয়ে দেখলো বাবা প্রচুর ঘামছে, সাথে সেন্স আছে। মুরাদ মুস্তফা মনোয়ারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা বাবা? বুকে ব্যথা করছে বা অন্য কিছু? মুরাদের বাবা মুরাদের দিকে কতক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, বুকে ব্যথা নাই, কিন্তু অনেক খারাপ লাগছে, অস্থির লাগছে আমার। চিন্তা করো না, এত জলদি মরবো না। তোমার সুখের সংসার দেখে বিদায় নিব। মুরাদ আর কিছু বলল না। এই মুহূর্তে বেশি কথা বলা ঠিক হবে না, তাই মুরাদ আরেক মুহূর্ত দেরি করলো না, সাথে সাথে এমার্জেন্সিতে ঢুকিয়ে দিল। এমার্জেন্সিতে অবশ্য এমার্জেন্সি ডক্টর ছাড়াও কয়েকজন স্পেশালিস্ট আগে থেকে আনিয়ে রেখেছে মুরাদ। পরপর সবগুলো ডাক্তার ভালো করে চেক করে জানালো, না, হার্ট অ্যাটাক জড়িত কোনো সমস্যা নেই, তবে প্রেশার উপরেরটা অনেক হাই হয়ে গিয়েছে, 160, এবং নিচেরটা মাত্র 70। যতটা উপরেরটা না ক্ষতিকর, ততটা নিচেরটা নিচে নেমে যাওয়ায় আরও বেশি ক্ষতিকর। তার উপরে উনি হার্টের পেশেন্ট, বয়স্ক ব্যক্তি, তাই ডক্টর সাজেস্ট করলো আজকের রাতটা কেবিনে রেখে দিন, কালকে সুস্থ হলে তারপর নিয়ে যাবেন। বাড়ি গিয়ে যদি আবার হঠাৎ খারাপ হয়ে যায়, তখন আনা নেওয়ায় শুধু শুধু সময় নষ্ট হবে, তাই একবার সুস্থ করেই বাড়ি নিয়ে যান। মুরাদেরও মনে হলো ঠিক কথাই বলেছে। এখানে থাকলে অ্যাটলিস্ট টেনশন ফ্রি থাকবে যে কোনো মুহূর্তের সাথে সাথে ডক্টর পাওয়া যাবে। রাত বাজে 3টা। মুরাদ মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি তানহাকে নিয়ে বাসায় চলে যাও, আমি এখানে আছি, আমি সব কিছু সামলে নেব। মুরাদের মা যেতে একদমই নারাজ। সুলতানা শিরিন বলল, আমি যাব না, তানহাকে গাড়ি করে পাঠিয়ে দে, ও সারা রাত জেগে থাকলে খারাপ লাগবে। আমিও যাব না খালামণি, তোমরা এখানে থাকবে আর আমি একা বাড়ি গিয়ে কি করব বলো তো? তারপর মুরাদের দিকে তাকিয়ে একটু ঠ্যাস মেরে বলল, বাড়িতে তো আমার কেউ নেই, থাকলে অন্য মানুষের হাতে চলে যেতে পারে। মুরাদ ঠ্যাস মারা কথাটি বুঝতে পারল এবং মায়ের সামনে তাই হজম করে নিল। মনে মনে বলল, এর শাস্তি মেয়েকে দিতেই হবে। যত বারবার বলছে মধুরিমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তারপরও মধুরিমাকে নিয়ে ঠ্যাস মেরে কথা বলে। আর একটু আগে যে সিনক্রেট করেছে তা তো বলাই বাহুল্য। খালিদ চৌধুরী মুজাহিদ মুরাদের ভালোবাসার নারী বলে বারবার ছাড় পেয়ে যাচ্ছিস।
মনে মনে বলল মুরাদ। ভোর 4:30, সবাই ঘুমিয়ে আছে কেবিনের মধ্যেই। মুরাদ আতশোয়া হয়ে শুধু বসে আছে একটি চেয়ারে। শরীর ভালো লাগছিল না। তানহা এবং মুরাদের মা সুলতানা শিরিন আরেকটি বেডে শুয়ে আছে, আর এক বেডে শুয়ে আছে তার বাবা মোস্তফা মনোয়ার। ভাই মোবাশ্বের কামাল খবর পেয়েছে, আসতে চেয়েছিল, কিন্তু সুলতানা শিরিন এত রাতে আসতে নিষেধ করেছে। আর তাছাড়া সকাল হলে বাসায় চলে আসবে, ডিসচার্জ দিয়ে দিবে, তাই আসার প্রয়োজন নেই বলে ফোন রেখে দিয়েছিল। হসপিটালে আসার সময় মোবাশ্বের কামাল বাড়িতে ছিল না, তাই উনি জানতেন না। এসে পড়ে মধুরিমার কাছ থেকে শুনতে পেরে সাথে সাথে ফোন দিয়েছিলেন ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। এদিকে মুরাদের জ্বর বেড়েই যাচ্ছে, ঠান্ডায় কাঁপছে মুরাদ। হঠাৎ শব্দে মুরাদের চোখ খুলে ফেলল। বাবার জন্য নিজের শরীরের অবস্থা ভুলে গিয়েছিল মুরাদ। এখন মনে হচ্ছে যেন জেকে জ্বর আসছে। চোখ খুলে দেখলো তানহাকে, দেখলো তানহা উঠে হাঁটাচলা করছে, হয়তো ঘুম আসছে না। মুরাদ আস্তে করে তানহাকে নিজের কাছে ডাকলো। তানহা প্রথমে আসতে না চাইলেও ভাবলো তারপর এই লোক আরও জোরে ডাকবে, সবার ঘুম ভেঙে যাবে, তাই কাছে এসে ফিসফিস করে বলল। কি হয়েছে? কেন ডাকছেন? মুরাদ কোনো কথা বলল না। কিছুক্ষণ তানহার দিকে তাকিয়ে রইল। বড্ড লোভ হচ্ছে তানহার শরীরের সাথে একটু মিশে থাকার। শীত শীত লাগছে অনেক, তাই কোনো কথা না বলে তানহাকে হ্যাঁচকা টানে নিজের কোলে বসিয়ে বুকে জড়িয়ে ধরে বলল। চুপচাপ এভাবে আমার বুকে শুয়ে থাক, একটুও নড়াচড়া করবি না। যদি নড়াচড়া করিস সবে উঠে যাবে, সবে দেখবি তুই আমার কোলে এসে বসছিস। আমি উঠে তোর কাছে যাইনি, আর আমি তো এমনি নির্লজ্জ মানুষ। সবাই দেখুক আমি বউকে বুকে নিয়ে শুয়ে থাকি, আমার কিচ্ছু যায় আসে না। তোর কি হবে তুই সেটা চিন্তা কর। লজ্জায় পড়তে না চাইলে নড়াচড়া বন্ধ কর। মুরাদ চেয়ারটা আলাদা করে আনিয়ে নিয়েছিল। প্রায় আতশোয়া হয়ে থাকার মতো চেয়ারে তানহাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে মুরাদ। তানহা এতক্ষণ খেয়াল না করলেও হঠাৎ খেয়াল করলো মুরাদের শরীর অসম্ভব গরম। তানহার শরীর যেন পুড়ে যাচ্ছে, থাকতে পারছে না। তানহা একটু নড়াচড়া করতে মুরাদ ঘোর লাগা কণ্ঠে বলল। নড়িস না প্লিজ, এভাবে থাক না একটু। শীত লাগছে আমার, তাই শরীরের উষ্ণতা চাই আমার। তানহা যেন কথা বলা ভুলে গেল। এমনি একটি পুরুষ মানুষের শরীরের উষ্ণতা, তার উপরে মুরাদের শরীরের জ্বর 102 তো হবেই। তানহা শরীর গরম হয়ে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তার উপর মুরাদের হাতের অবাধ বিচরণ, তানহার পিঠ। মুরাদের গরম দুটো শক্ত হাত বুলিয়ে দিচ্ছে তানহার পিঠ, যেন তানহার পিঠের চামড়াও পুড়ে যাচ্ছে। সাথে সাথে খুব উষ্ণ অনুভব হচ্ছে তানহার, কিন্তু নড়াচড়া করতে পারছে না। তার মুখ খুলে কিছু বলতেও পারছে না। সত্যি তো, খালার খালু যদি এই মুহূর্তে উঠে যায় কি একটা লজ্জাকর সিচুয়েশন হবে। এমনি মুরাদের জ্বর, তার উপরে তানহার সাথে এত ঘনিষ্ঠতা। মুরাদ বেসামাল হচ্ছে। মানুষের জ্বর হলে এমনি ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছাও প্রবল হয়ে ওঠে। মুরাদের ক্ষেত্রেও তাই। তানহাকে মুরাদ ওর সাথে এমনভাবে লেপ্টে রেখেছে, এখন তানহাকে মত্ত হতে মন চাইছে মুরাদের। কিন্তু মুরাদ এতটুকু ভোলেনি যে এটা হসপিটাল এবং সাথে বাবা মা রয়েছে। কিন্তু তানহাকে ছোট ছোট করে চুমু খাচ্ছে মুরাদ। তানহা কিছু বলতেও পারছে না, নড়াচড়া করতেও পারছে না, সহ্যও করতে পারছে না। এমনি মুরাদের বেসামাল স্পর্শ তানহার সারা শরীরে, তার উপরে গলায়, বুকে। মুরাদ তানহাকে ছোট ছোট করে চুমু খাচ্ছে। এক পর্যায়ে মুরাদ ধীরে ধীরে নিজের উষ্ণ গরম হাতটি গলিয়ে দিল তানহার কামিজের ভেতর দিয়ে। তানহার উন্মুক্ত পিঠে মুরাদের স্পর্শ পেতে পেতে কেঁপে কেঁপে উঠছে তানহা। তানহার ইনারের উপর দিয়ে বারবার হাত বুলাতে বুলাতে মুরাদ ফিসফিস করে বলল। এটা আমাকে অনেক ডিস্টার্ব করছে, আমার সামনে আর পড়বি না এগুলো। মুরাদের কথায় তানহা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ভাগ্যিস বিশাল বড় ভিআইপি একটি কেবিন নিয়েছিল, যার জন্য মুরাদের চেয়ারটা একটু আড়ালে রাখা ছিল। সরাসরি ঘুম থেকে উঠলেই বাবা মা কেউ দেখতে পারবে না, খুঁজে তারপর দেখতে হবে। তা না হলে তো তানহা লজ্জায় মরে যাবে ভাবছে তানহা। তানহা যেন আর মুরাদের বেসামাল স্পর্শ নিতে পারছিল না, তাই তানহা হাত দিয়ে মুরাদের কলার ধরে ধীরে ধীরে কানের কাছে বলল। প্লিজ এই মুহূর্তে থামেন, আমি কিন্তু এগুলো নিতে পারছি না। আপনি সবাই উঠে যাবে, ছাড়ুন। মুরাদ তানহাকে আদর করতে করতে বলল। কিছু করবো না, শুধু একটু জড়িয়ে ধরে থাকবো আর একটু আদর করবো, সত্যি আর কিছু করবো না। এভাবে থাক প্লিজ, আমার খারাপ লাগছে অনেক।
বলে মুরাদ আবারও তানহার গলায়, গালে, কানের কাছে ছোট ছোট করে চুমু এঁকে দিতে লাগলো। এক পর্যায়ে মুরাদ তানহার মুখটি দুই হাতের আঁচলে ধরে তানহার ঠোঁট চেপে ধরল নিজের উষ্ণ গরম ঠোঁট দিয়ে। সাথে সাথে তানহার মনে হলো তানহার ঠোঁট গরম কিছু একটা স্পর্শ করছে। অসম্ভব গরম মুরাদের ঠোঁট। মুরাদ ধীরে কিন্তু গভীরভাবে তানহাকে চুমু খেতে লাগলো। মুরাদের উষ্ণ গরম নিঃশ্বাস তানহার মুখে আশ্রে পড়ছে। তানহা এমনিতে এত উষ্ণতা নিতে পারছিল না, তার উপর মুরাদের আগুনের মতো গরম জিভ গলিয়ে দিল মুখের ভিতর। তানহা এবার আর নিতে পারছিল না, দুহাত দিয়ে মুরাদের বুকে ধাক্কা দিয়ে সরাতে চেষ্টা করছে, কিন্তু মুরাদ তানহাকে চেপে ধরে ইচ্ছে মতো তানহার ভেতর থেকে যেন ঠান্ডা শীতলতা কেড়ে নিতে ব্যস্ত হয়ে গেল। রাতভর তানহাকে জ্বালিয়েছে মুরাদ। মুরাদের হাত থেকে তানহা নিস্তার পায়নি। রাতভর চলেছিল মুরাদের এই পাগলামি। জ্বরের ঘোরে কি করেছে না করেছে মুরাদ নিজেও বলতে পারবে না। এরকম করতে করতে হঠাৎ কখন ঘুমিয়ে গেছে মুরাদ নিজেও বলতে পারবে না। ঘুমের ঘোরে জ্বরের মধ্যে কত শত কথা বলেছে তানহাকে। কখনো বকেছে, কখনো ভালো কথা বলেছে, কখনো ভালোবাসা বহিঃপ্রকাশ করেছে, কখনো উন্মাদের মতো তানহাকে জড়িয়ে ধরে আদর করেছে, চুমু খেয়েছে। ক্লান্ত হয়ে তানহা মুরাদের বুকে মুরাদকে ধরে শুয়ে আছে। মুরাদও তানহাকে ছাড়েনি, জড়িয়ে ধরে শুয়ে আছে। হঠাৎ মুরাদের মা ঘুম থেকে উঠে তানহাকে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। চোখ গিয়ে পড়লো মুরাদের চেয়ারে, দেখলো তানহা মুরাদের বুকে শুয়ে আছে। মুরাদ সুন্দর করে জাপটে ধরে আছে তানহাকে। নীলা রহমান এতদিন পর সুলতানা শিরিনের চোখ দুটো যেন জুড়িয়ে গেল। ছেলেকে দেখে মনে হচ্ছে কতটুকু প্রশান্তি নিয়ে ঘুমিয়েছে। সমস্ত শান্তি, সমস্ত প্রশান্তি যেন এই তানহার মাঝে। তানহাকে বুকে নিয়ে কতটুকু শান্তিতে ঘুমিয়েছে মুরাদ, তাই আর ডিস্টার্ব করতে চাইল না। উঠে হসপিটালে কেবিনের লাইট অফ করে দিল যাতে ছেলেটা একটু শান্তিতে ঘুমোতে পারে। 6 বছর যন্ত্রণা সহ্য করেছে ছেলেটা। মায়ের মন কতটা শান্তি পায় ছেলে মেয়ের সুখ দেখলে তা শুধু একজন মাই বলতে পারবে। মুরাদের বাবাকে হাই পাওয়ারের ওষুধ দেওয়ায় রাতভর ঘুমিয়েছে। সকাল 8টা বেজে গেল, ডাক্তার একটু পরে আসবে, কিন্তু এখনও তার ঘুম ভাঙছে না। 7:30টার দিকে মুরাদের মা ঘুম থেকে উঠেছে, উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করছে। ছেলেকে ডাকেনি। ছেলে আর ছেলের বউকে ঘুমাতে দিয়ে হঠাৎ করে কিছু একটার শব্দে মুরাদের চোখ খুলে গেল। চোখ খুলে দেখলো এখনও তানহাকে বুকে নিয়ে শুয়ে আছে। মুরাদ মুচকি হাসলো। রাতের করা পাগলামিগুলো মনে পড়ল। তানহার চুলগুলো একটু সরিয়ে দিয়ে তানহার মুখে দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মুরাদ। কত সুন্দর বাচ্চাদের মতো গাল ফুলিয়ে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়েছে তানহা, অথচ জেগে থাকতে কি তাণ্ডবটাই না ঘটিয়েছে গতকালকে। কে বলবে এই মেয়ে এত কিছু পারে? মানুষের সামনে মান সম্মান আর কিছু রাখেনি, সবার সামনে মার পর্যন্ত খেলো মুরাদ এই মেয়ের হাতে। সকাল সকাল ব্রেকিং নিউজ না বের হয়, আল্লাহ জানে সামনে আর কত কিছু করবে এই ম্যাডাম। কিন্তু মুরাদ তানহাকে ঘুম থেকে উঠাতে চাচ্ছে না। চিন্তা করলো আর 10টা মিনিট ঘুমাক, উঠলে তো আবার ঝাঁসি কি রানী মারপিট শুরু করে দেবে, বলবে কেন আমি জোর করে ওকে বুকে রেখে ঘুমিয়েছে, অথচ আমার বুকে পড়ে পড়ে আরাম করে ঘুমালো। সেটা স্বীকারই করবে না। কেউ অসুস্থ লোকটাকে নিজের বুকে নিয়ে ঘুমাবে তা না, অসুস্থ লোকটার বুকেই ঘুমিয়েছে। আটার বস্তা একটা। মনে মনে ভাবলো মুরাদ। ডাক্তারদের আসতে দেখে মুরাদের মা সাথে সাথে কেবিনের ভেতর ঢুকে দেখলো মুরাদ ঘুম থেকে উঠেছে, কিন্তু তানহা এখনো ওঠেনি। মুরাদ মায়ের দিকে তাকিয়ে একটু লজ্জা পেল, মাথা চুলকে বলল, এই এই আটার বস্তা ভাগ্নিকে ওঠাও ঘুম থেকে। উঠছে না, আমি করতে দিচ্ছে না। সুলতানা শিরিন বলল, জানি, নাটক এখন একটু কম কর, তাড়াতাড়ি ওঠ, ডাক্তার চলে আসছে, এসে দেখলে বিব্রতকর অবস্থায় পড়বি। মুরাদ মুচকি হাসলো, একটু লজ্জাই পেল। তানহা এখনো মুরাদের বুকে। মুরাদ কোনো কিছু বুঝতে না পেয়ে তানহাকে হালকা হালকা করে ধাক্কা দিতে লাগলো আর বলল, তানহা ঘুম থেকে ওঠ। এই আটার বস্তা, আমার বুকটা ফেটে গেল, তাড়াতাড়ি ওঠ। অসুস্থ মানুষ আমি, কয়েকটি সেবা যত্ন করবি তা না, আমার বুকটা ফাটিয়ে ঘুমাচ্ছিস। কাল এত তাণ্ডব করলি, তারপরও তুই আমার বুকে এসে কিভাবে ঘুমাচ্ছিস? ওঠ। মুরাদের ডাকে তানহা বিড়বিড় করে বলল, তুই আটার বস্তা, তোর 14 গোষ্ঠী আটার বস্তা। মুরাদ এবং মুরাদের মা একজন আরেকজনের দিকে তাকালো। মুরাদ বলল, দেখলে তোমার ভাগ্নি কত বেয়াদব, 14 গোষ্ঠী নিয়ে কথা বলে।
দেখেছি। এবার উঠাতো। তানহা মা, উঠতো, ডাক্তার চলে আসবে। বলেই তানহা পিটপিট করে চোখ খুলে তাকালো, সব কিছু বোঝার চেষ্টা করলো। মিনিট খানিক খালার দিকে তাকিয়ে থেকে ঝট করে মুরাদের বুক থেকে উঠে গেল। লজ্জায় মরিমরি অবস্থা তানহার। ছি, কি একটা লজ্জাজনক অবস্থা। তানহা কোনো মতে আমতা আমতা করে বলল, আমি এখানে কেন? আমাকে এখানে কে এনেছে? মুরাদ চেয়ার থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, আটার বস্তা, তুই নিজে হেঁটে এখানে এসছিস। আমার মতো অসুস্থ লোক তোকে কোলে করে এখানে আনতে পারেনি। খবরদার আর একটা বাজে কথা বলবেন না। আমি এখানে কেন একা একা আসবো? নিশ্চয়ই আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে ডেকে নিয়ে এসেছেন। ঘুমের ঘোরে আমি টের পাইনি কিছুই, চলে এসেছি। বলল তানহা। তোকে ভুলিয়ে ভালিয়ে আনা যায়? তাহলে তো কত বছর আগে তোকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতাম। বেয়াদব একটা। ওঠ এখান থেকে, ডাক্তার আসবে। ধমকের স্বরে বলল মুরাদ। তানহার সাথে সাথে উঠে মুখ ভেঙচি কেটে সাথে সাথে ওয়াশরুমের দিকে চলে গেল। ডাক্তার এসে মুস্তফা মনোয়ারকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং রিপোর্টগুলো চেক করে বলল, সব কিছু ঠিকঠাক আছে, তবে এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। দুশ্চিন্তা কম করে করবেন। খাবার দাবার বুঝে শুনে খেতে হবে। কোনোভাবে টেনশন করা যাবে না, রাত জাগা যাবে না। ওষুধপত্র নিয়মিত খেতে হবে। 1 মাস পর পর একটা করে রেগুলার চেক আপ করিয়ে নিয়ে যেতে হবে। বলে ডিসচার্জ পেপার রেডি করে দিল। তারপর মুরাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এখন উনি সুস্থ আছেন, নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ডাক্তার নিজের পার্সোনাল ফোন নাম্বার দিয়ে বললেন, এটি আমার পার্সোনাল ফোন নাম্বার। যে কোনো সময় আমাকে ফোন দিবেন। আমি যে কোনো সময় ওনাকে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। যাওয়ার জন্য সবকিছু গোছগাছ করছে সুলতানা শিরিন। তানহা এসে পাশে দাঁড়ালো। তানহা এসে বলছে, আর কি কি লাগবে খালামণি বলো, আমি হেল্প করে দিচ্ছি। মুরাদের মা তানহার দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা বলবো? কি খালামণি? আজ থেকে আমাকে মা বলে ডাকবি। আমি চাই আমার ছেলের বউ আমাকে মা বলে ডাকুক, যেমন মুরাদ আমাকে মা বলে ডাকে। পারবি না ডাকতে? তোমাকে মা ডাকতে আমার তোমার ওই অশুভ ছেলের বউ হতে হবে কেন? তুমি যদি আরো আগে বলতে আমি তোমায় এমনি মা মা ডাকতাম। বলে মা বলে গালে চুমু খেলো তানহা। মুরাদ দূর থেকে দৃশ্যটি দেখলো আর মনে মনে বলল, স্বামীকে ভাতার মানার খবর নেই, শাশুড়িকে গেছে মা ডাকতে। এদিকে স্বামীকে যে দিনরাত অবহেলা করছে, স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করছে, তার খবর নেই বেয়াদ্দপ মহিলা। জাহান নামে যাবে এই মহিলা, সেটা কি জানে? আর কি বলল? আমি অসভ্য। অসভ্যতা কি হারে হারে টের পাবি। বেয়াদব মহিলা। স্বামী সেবা করার নামেই খবর নেই, শাশুড়িকে নিয়ে ব্যস্ত। ভাবতে ভাবতে সামনে এসে বলল। হয়েছে তোমাদের, চলো এবার। তারপর দুজন মেল নার্স এসে মুরাদের বাবাকে সুন্দর করে চেয়ারে বসিয়ে নিয়ে গেল। সুলতানা শিরিন পিছে পিছে গেল। মুরাদ তানহাকে বলল। শোনো তানহা। তানহা সরল মনে এসে বলল, কি? তাড়াহুড়ো করে গতকালকে রুমটা দুদিনের জন্য নিয়ে ফেলেছিলাম। এক কাজ করো, বাবা মা চলে যাক, তুই আর আমি কেবিনে বাসরটা সেরে ফেলি। আমি পুরোই মোডে আছি। বলেই চোখ টিপল মুরাদ। তানহা বলল, খবরদার আরেকটা বাজে কথা বলবেন না। হসপিটাল কেউ আপনি ছাড়ছেন না। যেখানেই সুযোগ পান সেখানেই আপনার শুরু হয়ে যায়। তোকে আমি যেখানে দেখব সেখানে আমার শুরু হয়ে যেতে ইচ্ছে করে। দোষ তো আমার না, দোষ হচ্ছে তোর। কারণ তুই জায়গা মতো আমাকে দিস না, সেজন্য যেখানেই পাই সেখানে দেখি আমার শুরু হয়ে যেতে ইচ্ছে করে। একদিন জায়গা মতো দিয়ে দে, যেখানে সেখানে আর চাইবো না, প্রমিস। আর শোন, কথায় কথায় এরকম তর্ক করবি না। তর্ক করে বেয়াদব নারী আমার পছন্দ না। ভাতার লাগি তোর, সম্মানের সাথে কথা বলবি, নাহলে জাহান নামে গিয়ে আগুনে চলবি। তানহা মুরাদের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, এই বিয়ে মানি না আমি। মুরাদ তানহাকে নিজের বুকে নিয়ে চুলগুলো মুঠি করে ধরে বলল, তুই মানিস আর না মানিস, একবার নয় 2 বার বিয়ে করেছে তোকে। আমি মানি, তার মানে তুই আমার বউ। আমার যদি আরো 4টা বউ থাকে, তুই 5 নম্বর হবে এবং দিন রাত আমার তলেই থাকবি। তাই মানি না মানবো না এই ধরনের কথা আমি শুনবো না। আমি তোকে বিয়ে করেছি মানে তুই আমার বউ। যখন যেভাবে যে অবস্থায় চাইব, তুই আমাকে সেই অবস্থায় দিতেই বাধ্য। এটা তো আমার ভদ্রতা থেকে আমি এখনো জোর করি নাই।
এটা নিশ্চয়ই বিশ্বাস করিস। আমি তোকে জোর করে ধরলে তুই জোর করে আমার সাথে পাবি না। যত শক্তিই থাকুক, আমার শক্তির সাথে নিশ্চয়ই তুই পারবি না। চাইলে টেস্ট করে দেখতে পারিস আজকে রাতে। বলেই তানহাকে গালে একটি চুমু খেয়ে ছেড়ে দিল মুরাদ। তানহা আরেকটা কথা বলল না, সাথে সাথে হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। অবশ্য যেতে যেতে মুরাদের গোষ্ঠী উদ্ধার করে গেল। মুরাদ মুচকি মুচকি হাসলো তানহার যাওয়া দেখে। চিন্তা করলো মনে মনে, ভাঙবে তবুও মচকাবে না এই আটার বস্তা বেয়াদব মেয়েটা। বাবাকে হসপিটাল থেকে নিয়ে বাসায় দিয়ে এসে সেদিন আর বাসায় বসেনি মুরাদ। 20 দিন খুব ব্যস্ত থাকবে, সামনে ইলেকশন, বাসায় ঠিকমতো আসা যাওয়া করতে পারবে না, তাই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ও কাগজপত্র নিয়ে বেরিয়েছিল। তানহার সাথে আর তেমন একটা কথাবার্তা হয়নি। বাবার অসুস্থতার জন্য বাড়িতে আর এসব নিয়ে কোনো কথাবার্তা বলেনি মুরাদ। নীলা রহমান মধুরিমা চেয়ে চেয়ে দেখেছে তানহা আর ওর একসাথে সবাই এসেছে যেন একটি পরিবার। মধুরিমা ভেতরে ভেতরে কি চলছে তা কেউ বুঝতে পারছে না। একদম হঠাৎ যেন চুপ করে গেছে মেয়েটি। তবে ছেড়ে দেওয়ার পাত্র তো মধুরিমা নয়, অবশ্যই ভেতরে কিছু চলছে, কিন্তু এখন তা প্রকাশ করতে চাচ্ছে না। সামনে নির্বাচন, এদিকে মোবাশ্বের কামালও যে কিছু একটা প্ল্যান করেছে তাও নিশ্চিত মধুরিমা, কারণ মোবাশ্বের বলেছিল নির্বাচন আগে কিছু একটা করবে, যেহেতু উনিও এমপি পদপ্রার্থী। 1 মাস মুরাদের নির্বাচনী প্রচারণা কাজে ব্যস্ত থাকতে হবে। সাথে থাকবে সাব্বির, সেলিম, ইমতিয়াজ, দলে কিছু সিনিয়র নেতা। বাবা যেহেতু অসুস্থ, বাবা আর সাহায্য করতে পারবে না নিজে, যে তবে বাবার পরিচিত যত ধরনের লিঙ্ক আপ আছে সব কাজে লাগিয়ে সাহায্য করতে পারবে। অলরেডি দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলা হয়ে গিয়েছে, কিভাবে মুরাদকে সাহায্য করতে হবে সে নির্দেশনা দেওয়ার হয়ে গিয়েছে। সেই প্ল্যান অনুযায়ী এগোবে। আর তাছাড়া নির্বাচনী প্রচারণায় কি ওয়াদা করবে বা কি নির্বাচনী প্রতিশ্রুতি দিবে তা সাব্বির আগে ঠিক করেছে। আজকে সন্ধ্যা থেকেই নির্বাচনী প্রচারণায় নেমে যাবে সবাই। এমনিতেই চৌধুরী মুজাহিদ মুরাদের হাইপ যথেষ্ট বেশি। দেখতে হ্যান্ডসাম হয়, মেয়ে ভোটারদের নিয়ে আর তেমন একটা কষ্ট পেতে হবে না মুরাদের। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। 1 সপ্তাহে মুরাদ একবারের জন্য বাসায় আসেনি, এমনকি তানহাকে ফোন পর্যন্ত করেনি। তানহা বসে বসে ভাবতে লাগলো, কি এমন ব্যস্ততা, রাতে তো আর এলাকায় ভোট চাইতে যায় না, তাহলে ফোন কেন করে না বা রাতে কেন বাসায় আসে না? নিশ্চয়ই আবার কোনো গার্লফ্রেন্ড নিয়ে অফিসে আড্ডা মারছে। নীলা রহমান গতবার থেকে হাতে নাতে ধরেছিল অফিসে একটা মেয়ে আছে, এবার গিয়ে না জানি কি দেখবে। তানহা চিন্তা করলো আজকেও রাতে গিয়ে ধরবে যে অফিসের ভেতরে এমন কে আছে যে বাসায় আসতে পারে না। এমনিতে বাড়িতে কাউকে ফোন দেয় না বেটা খাইসটা, 2টা বউ বাসায়, কাউরি ফোন দেয় না। তারপর নিজে সংশোধন করে দিয়ে বলল, 2টা না 1টা বউ, আমি ওনাকে স্বামীই মানি না। তবে এখনো পর্যন্ত জানাজানি হয়নি মুরাদের এবং তানহার বিয়ের ব্যাপারে। সবাই জানে মধুরিমা মুরাদের স্ত্রী এবং মুনতাহা তার সন্তান। সমস্যা হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারণার মাঝে মধ্যে ওয়াইফকে কেউ নিয়ে যেতে হয় হয়তোবা। এই চালটা তার চাচা মোবাশ্বের কামালই চালিয়েছে। নির্বাচনী প্রচারণায় ওয়াইফকে নিয়ে যেতে হবে, দলের সিনিয়র নেতারা সাজেস্ট করেছে। তারা তো আর জানে না মুরাদ তানহার বিয়ের কথা। এই নিয়েই মুরাদ টেনশনে রয়েছে, কিভাবে মধুরিমাকে দলের ও নিজের জন্য প্রচারণায় নিবে, যেখানে মধুরিমাকে দু চোখে সহ্য করতে পারে না মুরাদ। দলের নেতারাই বা কী করে বুঝাবে মুরাদের অ্যাকচুয়ালি ওয়াইফ তানহা, মধুরিমা না। তানহা যদি কোনোভাবে জানতে পারে মধুরিমাকে প্রচারণায় নেওয়ার প্ল্যান চলছে, গতবার তো শুধু একটা মেয়েকে দেখে সবার সামনে চড় থাপ্পড় ঘুষি মেরেছিল, এবার নিশ্চয়ই হবু এমপি সাহেবকে রাস্তায় দাঁড়িয়ে জুতাপেটা করবে তানহা। এই মেয়েটাকে কিভাবে বুঝাবে? অনেক সময় রাজনীতির জন্য এমন অনেক কিছু করতে হয় যা মানুষ মন থেকে করে না। তবে মুরাদ এতটুকু নিশ্চিত, যদি মধুরিমা সাথে নির্বাচনী প্রচারণায় মুরাদকে তানহা দেখে, যেখানে পাবে সেখানে জুতা দিয়ে মারবে, এতে কোনো সন্দেহ নেই। ছোটবেলায় তো কত নাদান ভোলাভালা দেখে ভুলিয়ে ভালিয়ে বিয়েটা করে ফেলেছিল। বড় হয়ে যেমন ধানি লঙ্কা হবে, নিজের হাজবেন্ডকে রাস্তায় জুতা দিয়ে মারবে, এটা চিন্তাও করা যায় না। এই চিন্তা করতে করতে মুরাদ নিজের রুমের চেয়ারে বসে ঝিমুতে ঘুমিয়ে গেল। সারাদিন অনেক টায়ার্ড ছিল। হঠাৎ রাত বাজে 11টা, দরজা নক করার শব্দে ঘুম ভেঙে গেল সেলিমের। সেলিম দরজা খুলেই দেখলো মধুরিমা কালো একটি চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, তবে চেহারা দেখা যাচ্ছে মেকআপ করে এসেছে এবং কালো শাড়ি পরে এসেছে। এত রাতে এত সাজুগাজু করে শাড়ি পরে কেন এসেছে সেলিম বুঝতে
পারল না। তবে মনে মনে ভাবলো হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, এখানে আমার নাক না গলানোই ভালো। তবে মুরাদের রুম দেখিয়ে দিয়ে বলল, মুরাদ ভাই, ভিতরের রুমে, ওই রুমে চলে যান। মধুরিমাকে রুম দেখিয়ে দিয়ে দরজা লক করে সেলিম গিয়ে আবার শুয়ে পড়ল। সেলিমও সারাদিন অনেক টায়ার্ড ছিল, তাই এক মুহূর্ত আর দেরি করলো না। মুরাদের রুম ভেতর থেকে লক করা ছিল না, জাস্ট লাগানো ছিল। মোচড় দিতেই দরজা খুলে গেল। মধুরিমা দরজা খুলে ভেতরে ঢুকেই দরজা লক করে দিল। দরজা খোলার শব্দ হতেই চোখ খুলে তাকালো মুরাদ। মধুরিমাকে দেখে হঠাৎ মুরাদ অবাক হয়ে গেল, এত রাতে মধুরিমা এখানে কেন? তারপর মধুরিমার বেশভূষা দেখে মধুরিমার মনে কি চলছে বুঝতে দেরি হলো না মুরাদের। মুরাদ মনে মনে খুব বিরক্ত হলো এবং চোয়াল শক্ত করে বলল, এখানে কি করছিস এখন এত রাতে? এই মুহূর্তের সামনে থেকে চলে যা। তুই কি মনে করেছিস অফিসে আমার রুমে এসে সিলেক্টিভ কাপড় চোপড় পরে আমাকে দেখালে আমি ইমপ্রেস হয়ে যাব তোর উপর? তোকে একদিন বলিনি তুই কাপড় খুলে দাঁড়িয়ে থাকলে তোর প্রতি আমার রুচি আসবে না? বের হয়ে যা গায়ে হাত তোলার আগে। তোর মতো নষ্ট মেয়ের গায়ে আমি হাত তুলতে চাই না, হাতটা অপবিত্র হয়ে যাবে। একবার তুলে ফেলেছিলাম, কয়েকবার সাবান দিয়ে ধুয়েছে। এখন বের হওয়া মানে এখনই বের হবি। মধুরিমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই কথাগুলো বলল মুরাদ। মধুরিমাও সাথে সাথে কোনো জবাব দিল না, সাথে সাথে চাদরটি খুলে নিচে ফেলে দিল। স্লিভলেস ব্লাউজ, বক্ষবাজে স্পষ্ট দেখা যাচ্ছে। পাতলা জর্জেটের কালো শাড়ি পরে এসেছে মধুরিমা। ভেতরের সব কিছুই মোটামুটি দৃশ্যমান, শরীরের প্রত্যেকটা বাঁক বোঝা যাচ্ছে। মুরাদের যেন ঘেন্না ধরে গেল মধুরিমাকে দেখে। অন্য পুরুষ হলে এতক্ষণে লালা ঝরতো মধুরিমার দিকে তাকিয়ে, কিন্তু মুরাদের ঘেন্না হলো। মধুরিমা চুপ থাকলো না, সাথে সাথে বুকের আঁচল ফেলে দিয়ে জড়িয়ে ধরল মুরাদকে। মুরাদ মধুরিমাকে মাত্র সরিয়ে দেবে ঠিক এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকলো তানহা। তানহা পেছনে দাঁড়িয়ে আছে সেলিম। কিছুক্ষণ আগেই তানহা দরজা নক করা মাত্র ঘুমাতে গিয়েছিল সেলিম, উঠে আবার দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে আবার মুরাদের রুমে দরজা লক, তাই সেলিম ভাবলো তানহা হয়তো রুমের দরজার পাসওয়ার্ড জানে না, তাই পেছনে পেছনে এসেছিল। কিন্তু তানহা পাসওয়ার্ড আগে পেয়েছিল, তাই খুলে ফেলেছিল। খুলে ভেতরে এরকম একটি দৃশ্য দেখে তানহা যেন জমে গেল। পেছনে সেলিম অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো ভুলটা কি সেলিমের হলো? দরজা খুলে দেওয়ার এত বড় ঝামেলা হবে কে জানতো? সেলিম এতটুকু বুঝতে পারে তানহা ভাবি মুরাদের অনেক প্রিয়, তা না হলে সেদিন এরকম চড় থাপ্পড় খুশি খাওয়ার পরও কিভাবে একটা পুরুষ মানুষ চুপ করে থাকে, যদি পাগলের মতো ভালোই না বাসে। তাই সেলিম হাড়ে হাড়ে টের পেল কি বড় ভুল করে ফেলেছে। এখানে তো সেলিমের কোনো দোষ নেই, ইচ্ছে করে তো করেনি। সেলিম শুকনো ঢোক গিলল, মনে মনে ভয় পেল, মনে মনে আল্লাহর কাছে প্রার্থনাও করলো এই যাত্রায় বাঁচিয়ে দাও। মনে হয় মুরাদ ভাইকে একবার ফোন দেওয়া দরকার ছিল। ঘুমের ঘোরে কি থেকে কি করে ফেলেছে সেলিম, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। সেলিমের যেন পায়ের তলায় মাটি নেই, এরকম একটি দৃশ্য দেখে সেলিম নিজেই হজম করতে পারছে না। তার উপরে তানহা ভাবি কিভাবে হজম করবে এমন রমরমা দৃশ্য দেখে? মুরাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানহার দিকে, চোখের পলক ফেলতে পারছে না, না পারছে শরীর মুভ করতে। যেন জমে গেল মুরাদ, মুখের ভাষা যেন কোথাও হারিয়ে গিয়েছে। চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানহার দিকে। মুরাদের যেন গলা শুকিয়ে আসছে, কোনো কথাই বলতে পারছে না। এতক্ষণ টেনশন করছিল নির্বাচনী প্রচারণায় মধুরিমা যাওয়ার কথা যদি ভুলেও শোনে তাহলে তানহার রিয়াকশন কি হতে পারে, কিন্তু ভুলেও কল্পনা করেনি মুরাদ কখন এই ধরনের সিচুয়েশনে পড়বে। তানহা স্বচক্ষে দেখবে মধুরিমা ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, তাও আবার শাড়ি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন একটা দৃশ্য দেখার জন্য তানহা কোনোভাবে প্রস্তুত ছিল না। তানহা ভেবেছিল সেদিনের মতো হয়তো কোনো গার্লফ্রেন্ড থাকবে, অফিসে বসে থাকবে, কিন্তু এরকম সরাসরি বেডরুমে ওকে জড়িয়ে থাকা অবস্থায় মধুরিমা থাকতে পারে এটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আর এখানে তো কোনো সিন ক্রিয়েটও করতে পারবে না, কারণ মধুরিমা তো মুরাদের বিবাহিত স্ত্রী। তানহাই বরং আগন্তুক মুরাদের জীবনে। নিজে নিজে মনে মনে ভাবলো তানহা। ধীরে ধীরে এক পা করে পিছুতে লাগলো তানহা। মুরাদ বুঝতে পারছে তানহা এই মুহূর্তে চলে যাবে, তাই সাথে সাথে মধুরিমাকে ঝাড়া দিয়ে সরিয়ে ফেললো, ছুঁড়ে মারলো এক প্রকার মধুরিমাকে। মধুরিমা গিয়ে
পড়ল ফ্লোরের এক কোণে। তানহা ঘুরে বড় বড় পা ফেলে চলে গেল গেটের কাছে। অন্য কোনো মেয়ের সাথে দেখলে সত্যি হয়তো চড় থাপ্পড় খুশি, এমনকি পায়ের জুতা খুলে মারতো তানহা। কিন্তু মধুরিমার সাথে দেখে কেন যেন নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে তানহার। মনে হচ্ছে এর থেকে বড় লজ্জা অপমান মুরাদ হয়তো ওকে করতে পারতো না। ওরা সাথে সাথে তানহাকে ধরার জন্য পিছু ছুটলো। তানহা দরজার হাতলে হাত রাখতে সাথে সাথে মুরাদ দরজা বন্ধ করে ফেললো। তানহাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মধুরিমা ফ্লোরে পড়ে থাকা অবস্থায় তাকালো মুরাদ ও তানহার দিকে, এক নজরে তাকিয়ে রইল। ধীরে ধীরে বুকের কাপড়টা ঠিক করলো। সর্বোচ্চ বেহায়াপনা করেও মুরাদকে বশ করতে পারল না মধুরিমা। চোখের পানি গড়িয়ে পড়ছে। তানহা একটি কথাও বলছে না, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রাগে অপমানে জর্জরিত তানহা। মুরাদ পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে তানহাকে। তারপর সেলিমের দিকে তাকিয়ে বলল, সেলিম, ওইটাকে অফিস থেকে বের কর। আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের কর। তোরও বের হয়ে যা আমার অফিস থেকে। তোদের আমার অফিসে কোনো প্রয়োজন নেই। সবাই বের হয়ে এক্ষুনি। মধুরিমা অপমানে জর্জরিত হয়ে আপনা আপনি নিজের কাপড় ঠিক করে চাদরটি গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। সেলিম বলল, চলেন ভাবি, আপনাকে দিয়ে আসে। মধুরিমা রাগে গড়গড় করে তাকালো সেলিমের দিকে, তারপর বলল, আমি গাড়ি নিয়ে এসেছি। তারপর সাথে সাথে চলে গেল। সেলিম হতবাক হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। তারপর সেলিম পাশের রুম থেকে ইমতিয়াজকে ডেকে দুজন সাথে সাথে বের হয়ে গেল। এতক্ষণ ঘুমন্ত থাকায় কিছু টের পায়নি, কিন্তু পরিস্থিতি দেখে কিছুটা আঁচ করতে পেরে চুপচাপ অফিস থেকে বের হয়ে গেল ইমতিয়াজ। সবাই যাওয়ার পর তানহা চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো ছোটাছুটি নেই, মুখে কোনো কথা নেই, শব্দ নেই। অভিমান যে অনেক ভারী। মুরাদ তানহাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে কপাল ঠেকিয়ে বলছে, এসব কিছুই হয়নি। তুই যা দেখছিস সব কিছু চোখের ভুল। তানহা এখনো চুপ, মুখে কোনো কথা নেই। তানহা জোর করে চলে যেতে চাইলে মুরাদ তানহাকে আবারও জড়িয়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে হাঁটু ভেঙে বসে বলল, সত্যি সত্যি করে বলছি, কিছু হয়নি। ও জাস্ট এসে আমাকে জড়িয়ে ধরেছে। এমন সময় তুই ঢুকেছিস। আমি কোনো কিছু বলার বা করার সুযোগ পাইনি। বিশ্বাস করছো না আমার? ওর সাথে আমার কিছু নেই। ওকে আমি পছন্দ করি না, বিন্দুমাত্র দেখতে পারি না। যদি এমন কিছু হতো তাহলে ওর এখানে অফিসে আসতে হতো না, আমি নিজে বাসায় যেতাম। তানহার এখন রাগ হচ্ছে, খুব বিরক্ত লাগছে। সাথে সাথে মুখ খুলে বলল, ছাড়ুন, আমি বাসায় যাব। মুরাদ ছাড়লো একটু থেমে, তারপর আবারও বলল, আমি মানি না এই বিয়ে। যে বিয়ের কোনো স্মৃতি আমার মনে নেই, কখনো আমি সাইন করেছি কিনা, কখনো কি করেছি আমার কিছুই মনে নেই। এ বিয়ে আমি চাই না। কিন্তু আপনি তো মানেন আমার ডিভোর্স চাই, মানে ডিভোর্স চাই। ডিভোর্সের কথা শুনে মুরাদের চোয়াল আস্তে আস্তে শক্ত হলো, ধীরে ধীরে কঠিন রূপ নিতে লাগলো মুরাদ। তানহা আবারও বলতে লাগলো, অন্য কোনো নারীর স্বামীকে আমি আমার স্বামী হিসেবে চাই না। আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে বা কি হতে পারে, কোনো কিছুই জানি না আমি। আমার জন্য এইটুকুই যথেষ্ট, যে লোক আমাকে তার স্ত্রী বলে দাবি করে, সেই লোককে আমি অন্য কোনো নারীর সাথে দেখেছি। মুরাদ উঠে দাঁড়িয়ে হাত দুটো ধরে বলল, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু তানহা। আর ডিভোর্স কিসের? ডিভোর্স তুই স্বপ্ন দেখতে পারবি না, বাস্তবে তো দূরের কথা। দেখুন, হ্যাঁ, দেখতে চাই। দেখিনি বলেই তুই এত জোর পাস। কথায় কথায় স্বামী মানে না বলতে পারিস, কিন্তু তুই আমাকে স্বামী হিসেবে মানিস আর না মানিস, আজকের পর থেকে মানবি। আজকে এই মুহূর্ত থেকে তুই আমাকে তোর স্বামী হিসেবে মানবি, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে মানবি। আমি চৌধুরী মুজাহিদ মুরাদ তোকে পাগলের মতো ভালোবাসি। তোর হাতে পায়ে ধরে তোর কাছে বলছি, আমি কিছু করিনি, কিন্তু তুই বিশ্বাস করতে চাস না। না করলে বিশ্বাস ধর, ওর সাথে আমার সব কিছু হয়েছে, এখন তোর সাথেও করবো আমি। তুই আমার বিবাহিত স্ত্রী, সম্পূর্ণ অধিকার আছে আমার তোর ওপর। তোর শরীরে, তোর মনে শুধুমাত্র আমার বিচরণ থাকবে। স্বেচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক, নিজেকে তোর আমার স্ত্রী হিসেবে দেখতে হবে। স্বামী হই তোর, আজকে স্বামীর অধিকার চাই আমার। তানহা কিছু বলবে সেই সুযোগ তানহাকে না দিয়ে সাথে সাথে তানহাকে কোলে তুলে নিল মুরাদ। তানহাকে কোলে নিয়ে নিজের বেডরুমে এসে দরজা পা দিয়ে লাগিয়ে দিল। তারপর বিছানার কাছে এসে তানহাকে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলল মুরাদ। তানহা ভয় পেয়ে গেল। যেভাবে মুরাদ তানহাকে বিছানায় ফেলেছে, কোনো মতে নিজেকে গুছিয়ে তানহা বিছানায় উঠে বসলো। সাথে সাথে দেখতে পেল মুরাদ ওর গায়ের শার্টের
একটা একটা করে বোতাম খুলছে। সাথে সাথে তানহা চেঁচিয়ে উঠল। কি করছেন আপনি? আমি কিন্তু চিৎকার করব। মুরাদ একটু হাসলো, তারপর বলল, একটু কেন, বেশি করে চিৎকার কর। তোর চিৎকার আমাকে আরো ট্রিগার করবে। আর তুই চিৎকার করলেও লাভ নেই, পুরো অফিস আমার সাউন্ড প্রুফ। এই রুম থেকে বাইরের রুমে পর্যন্ত সাউন্ড যায় না। অন্য কোথাও যাওয়া তো দূরের কথা, যত চিৎকার করবে, চেঁচামেচি করবে, আমার ভিতরে আকর্ষণ তোর জন্য আরও বাড়বে। এটা আমাকে আরও ট্রিগার করবে তোর প্রতি উত্তেজিত হওয়ার। বলেই সাথে সাথে শার্টটি ছুঁড়ে ফেললো নিচে। তারপর ধীরে ধীরে একটু একটু করে এসে তানহার কাছে হালকা ঝুঁকে ধীরে ধীরে বলল, আজকে কোনো ছাড়াছাড়ি নেই। এই যে তুই বলছিলি মধুরিমার সাথে আমার কিছু হতে, তাহলে তুই সে ডিস্টার্ব করেছিস। বাকি কাজ এখন তুই করবি, কারণ আমার ধৈর্যের সমস্ত বাঁধ আজকে ভেঙে আছে। উত্তেজনা আমার আজকে হাই লেভেলে, এটা আজকে তুই কমাবি। বলেই শরীরের অর্ধেক ভার ছেড়ে দিয়ে তানহার হাত চেপে ধরল বিছানার সাথে মুরাদ। তানহা হাত ছোটানোর চেষ্টা করতে মুরাদ সাথে সাথে দুই হাত দিয়ে তানহার দুই হাতের কবজি চেপে ধরে তানহার গলায় মুখ গুজে দিল। মুরাদ নিজের এক হাত দিয়ে তানহার দুই হাতের কবজি চেপে ধরল বিছানার সাথে। তারপর ধীরে ধীরে মুখ গুজে দিল তানহার গলায়। গলায় খুব জোরে চুমু খেলো যেন রক্তচোষা ভ্যাম্পায়ার। চুষে নিচ্ছে তানহার সমস্ত শক্তি। তানহা চিৎকার করে উঠল। তারপর তানহার সাথে সাথে চোখ বুজে ফেলল। মুরাদ ধীরে ধীরে গলা থেকে কানে, গালে সব জায়গায় ছোট ছোট করে চুমু খেতে লাগলো। এদিকে তানহা ছটফট করতে লাগলো মুরাদের হাত থেকে ছোটার জন্য। রাগে তানহার শরীর যেন জ্বলে যাচ্ছে, কিন্তু ছুটতে পারছে না তানহা মুরাদের হাত থেকে। মুরাদ এক হাত দিয়ে তানহার মাথা নিচের চুলগুলো ধরে তানহার ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। ধীরে ধীরে যেন তানহা নিস্তেজ হচ্ছে। প্রথমে মুরাদ খুব শক্তির সাথে ধরলো, এখন মুরাদ যেন একটু সফট হলো। প্রথমে ভালোবাসার মধ্যে উগ্রতা থাকলো, এখন সেটার মধ্যে শুধুমাত্র যত্ন এবং তানহাকে নিজের করে পাওয়ার ব্যাকুলতা। দীর্ঘস্থায়ী এক চুম্বনের পর মুরাদ তানহাকে ছেড়ে দিয়ে তানহার গলার কাছে কোটি দেশে কপালে ঠেকালো। তানহা ধীরে ধীরে নিস্তেজ হলে মুরাদ তানহার হাতের কবজি দুটো ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে তানহাকে জড়িয়ে ধরে নিজের বুকে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তারপর ধীরে ধীরে তানহার কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসি তোকে আমি, ভীষণ ভালোবাসি। তুই কেন বুঝতে চাস না? মধুরিমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে এরকম আবেদনময়ী হয়ে যে অফিসে আসতো না। কেন বুঝতে চাস না? ও আমাকে কখনো পায়নি দেখে আমাকে পাওয়ার জন্য ওর এত তাড়না। ওর প্রতি কোনো আগ্রহ নেই আমার। আমার শুধু তোকে চাই, তোর শরীর, মন সব চাই। কথাটি বলেই তানহার থুতনি ধরে মুখটি তুলল মুরাদ। তারপর এলোমেলোভাবে গালে, কপালে, নাকে, থুতনিতে সব জায়গায় ছোট ছোট করে চুমু খেতে লাগলো আর ভালোবাসি বলতে লাগলো। তানহা মুরাদের এরকম এলোমেলো স্পর্শ নিতে পারছিল না, হাঁপিয়ে উঠছিল মেয়েটি। দুহাত দিয়ে মুরাদের শার্টের কলার ধরে বলল, আমি আর পারছি না, প্লিজ ছাড়ুন, ছাড়ুন বলছি। মুরাদ তানহার মুখটি ছেড়ে একটু দুষ্টু হাসি হাসলো, তারপর বলল, আজকে আমি ছাড়বো না। তোর কষ্ট হবে, হোক, না পারলে না পার, কিন্তু তারপরও তুই আজকে আমার কাছ থেকে ছাড়া পাবি না। আজকে আমি স্বামীর হক চাই, চাই মানে চাই। রাত গভীর হচ্ছে, সাথে সাথে গভীর হচ্ছে মুরাদের স্পর্শ। তানহার সারা শরীরে চলছে মুরাদের আধিপত্য, হাতের অবাধ বিচরণ। তানহার উন্মুক্ত মেধিন কোমরে কোমরে হাত বুলাতে বুলাতে কোমর চাপিয়ে মুরাদের হাত চলে গেল তানহার পেটে। তানহা কেঁপে উঠল, বলল, মুরাদ তানহার কথা আমলে নিল না, বলল, আজ ফিরে দিস না, আমার অবস্থায় ফিরে যাওয়ার মতো নেই, বেসামাল হয়ে আছে। আজ সামনে নে, এরপর থেকে সব কথা শুনবো। আজ আমার কথা মান পাখি, আমি কন্ট্রোলেস হয়ে গেছে। আমাকে উন্মাদনা আজ মেনে নে, একটু সহ্য করে নে শোনা, প্লিজ। ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলল মুরাদ, বলেই আবার আঁকড়ে ধরল তানহার ঠোঁট। বাল্য মুরাদের হাতের এলোমেলো স্পর্শ, পেট ছাপিয়ে হাত উঠতে লাগলো তানহার বুকে। তানহা কোনো মতে মুরাদের হাত চেপে ধরল। মুরাদ তানহার কোনো বাধাই মানল না, চালালো হাতের অবাধ্যতা। মুরাদের স্পর্শে তানহা কেঁপে উঠছে বারবার। বুকে মুরাদের স্পর্শ পেতেই তানহার শরীর হিম হয়ে গেল। তানহা মৃদু চিৎকার করে উঠল। মুরাদ তানহার থুতনিতে চুমু খেলো। ধীরে ধীরে
ধীরে নামলো গলা বেয়ে তানহার বক্ষ দেশে। তানহার বক্ষ ভাঁজে মুখ গুজে দিল মুরাদ। তানহা ধরাশায়ী হলো মুরাদের এলোমেলো গভীর স্পর্শে। মুরাদ তানহাকে ছেড়ে তানহার দিকে তাকালো। তানহা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পিটপিট করে চোখ মিলে তাকালো মুরাদের দিকে। মুরাদ ঘোর লাগা কণ্ঠে বলল, ফিরে যেতে পারবো না। অনুমতি দিলে খুশি হব, না দিলেও সমস্যা নেই। আমার হক আমি আদায় করেই নেব। রাত্রি প্রহর 2টা। মধুরিমা ফিরল নিজের বাসায়। ফিরে আয়নার সামনে নিজেকে দেখতে লাগলো। আয়নায় নিজের ঠোঁট, গাল, চুল, নাক, চোখ সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। এতটা সুন্দরী মেয়ে আশেপাশে খুব কম দেখা যায়। নিজেকে দেখে নিজের অনেক অহংকার হতো মধুরিমার। শুধু মধুরিমা আজ অপমানিত হয়ে ফেরেনি। মধুরিমার শিক্ষাগত যোগ্যতা, মধুরিমার বংশ পরিচয়, মধুরিমার অর্থ সম্পদ, বাবার পরিচয় সবকিছু আজ খালি হাতে ফিরল। রাগে মধুরিমা হাত দিয়ে জোরে জোরে ঘষতে লাগলো চেহারার সৌন্দর্য, নাক, মুখ, চোখ, চুল ছিঁড়তে লাগলো। ড্রেসিং টেবিলের উপর রাখা সমস্ত জিনিসপত্র সব ছুঁড়ে ফেললো। ধীরে ধীরে নিজের মেকআপ, সাজ সব কিছু নষ্ট করতে লাগলো। চরমভাবে অপমানিত হয়ে আজ ফিরে এসেছে মধুরিমা। এ যেন ওর নারী সত্তাকে চরমভাবে আঘাত এনেছে। এমন অপমান কোনো নারীর পক্ষে যে মেনে নেওয়া সম্ভব নয়। কোনো পুরুষ মানুষ ওর মতো একজন সুন্দরী প্রতিভাবান নারীকে ফিরিয়ে দিয়েছে ভাবতে মধুরিমার শরীরে যেন আগুনের মতো জ্বলছে। মধুরিমা মেঝেতে বসে পড়ল। শাড়ির আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মধুরিমা ভাবতে লাগলো ভুলের শুরুটা কোথায়, ঠিক কী কারণে মধুরিমার আজকের এই পরিণতি। আসিফ বাবার রাজনৈতিক প্রতিপক্ষের ছেলে। একসাথে পড়ালেখা করার সুবাদে জানা পরিচয়। আসিফের শেষ দিনের হাস্যোজ্জ্বল মুক্তি মনে পড়তে চিৎকার করে উঠল মধুরিমা। না, ভাববে না, কিছু মনে করবে না মধুরিমা। সেদিনের কথা ভাবতে চায় না। চোখ বন্ধ করে কাঁপতে লাগলো মধুরিমা। এদিকে তানহার সারা শরীরে উন্মাদের মতো চুমু খেতে লাগলো মুরাদ। তানহা যেন কোনো কিছু বলার বা করার কোনো শক্তি অবশিষ্ট নেই। নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছে মুরাদের হাতে। থেমে থেমে কেঁপে কেঁপে উঠছে তানহা। মুরাদ চালাচ্ছে তার মর্জি মতো রাজত্ব তানহার শরীরে। তানহাকে শোয়া থেকে উঠিয়ে বিছানায় হালকা করে বসালো মুরাদ। তারপর তানহার কপালে, গালে হালকা করে চুমু দিয়ে মুরাদ তানহাকে সামনে দুহাতে দিয়ে জড়িয়ে ধরল। তানহার কাঁধে থুতনি ঠেকিয়ে কানে ছোট ছোট করে চুমু খেলো মুরাদ। পেছনে হাত নিয়ে মুরাদ ধীরে ধীরে তানহার জামার চেন খুলতে লাগলো। তানহার সাথে সাথে জোরে জড়িয়ে ধরল মুরাদকে আষ্ঠে পৃষ্ঠে। মুরাদ হাত গলিয়ে দিল তানহার জামার ভেতর দিয়ে উন্মুক্ত পিঠে। হাত বুলাতে বুলাতে বলল, তোকে বলেছিলাম না, আমার কাছে যখন আসবে তখন এসে পড়ে আসবে না। এগুলো আমাকে বিরক্ত করে। বলেই মুরাদ তানহার কাঁধ থেকে জামাটি ধীরে ধীরে নামাতে শুরু করলো। আর ছোট ছোট করে চুমু খেতে লাগলো কাঁধে, গলায়, বুকে। তারপর তানহার কানের কাছে ফিসফিস করে বলল, সত্যি সত্যি আমি শুধু জীবনে তোকে ভালোবেসেছি, আর কখনো কোনো নারীর দিকে আমি চোখ তুলে তাকাইনি। তুই ছাড়া পৃথিবীতে যত নারীকে দেখেছে সবাইকে আমি পরনারীর চোখে দেখেছি, এবং তারা সবাই আমার জন্য হারাম ছিল। একমাত্র শুরু থেকে তুই আমার জন্য হালাল। আমি তোর জন্য হালাল। তোর বিয়ের কথা মনে নেই? তোর বিয়ের কথা মনে নেই? কিচ্ছু মনে নেই? সে অর্থে আমি তোর অপরাধী। আমি তোকে ভালোবাসি তানহা। এই রাতটা একটা স্বামী স্ত্রীর জীবনের সব থেকে মধুময় রাত, পবিত্র রাত। তুই এই রাতটাকে আমাকে স্বীকার না করে স্বামীকে না মেনে কলঙ্কিত করিস না। তোর প্রতি আমার ভালোবাসাকে ভোগের নাম দিস না। আজকে মনে প্রাণে আমাকে স্বামী স্বীকার করে না তানহা। কথা দিচ্ছে তোকে দুনিয়ার সবার সামনে শুধুমাত্র তোর জন্য আবার বিয়ে করবো আমি। বলেই তানহাকে জড়িয়ে ধরে চুমু খেলো মুরাদ। তানহা মুরাদকে অনুভব করছে। তানহার হাত দুটো ধীরে ধীরে মুরাদের পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। মুরাদের ঠোঁটে খেলে গেল যেন এক চিলতে হাসি। বুঝতে পারলো তানহা সম্মতি দিয়েছে। আজকে প্রথমবার তানহা ওকে স্বামী হিসেবে স্বীকার করেছে। মুরাদ তানহাকে বিছানায় শুয়ে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তানহার দিকে। তারপর ধীরে ধীরে তানহার ভালোবাসায় মত্ত হলো মুরাদ। তানহার চোখে পানি। কেন যেন তানহা আজ আর ফিরিয়ে দিতে পারলো না মুরাদকে। অশ্রুভরা চোখে মুরাদকে তানহা গ্রহণ করলো পরম ভালোবাসার সাথে, যত্নের সাথে। ভোর 4টা। তানহা মুরাদের বুকে উন্মুক্ত শরীরে ঘুমিয়ে আছে। মুরাদ একটি চাদর দিয়ে তানহাকে ঢেকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখলো। তানহার এলোমেলো চুল ছড়িয়ে ছিটিয়ে আছে সব মুরাদের বুকে। এ যেন এক অপার্থিব সুন্দর দৃশ্য যা মুরাদ এই মুহূর্তে অবলোকন করছে। মুরাদ পলকহীন তাকিয়ে
রইল তানহার দিকে। 6 বছরের সাধনার ফল তানহা। কত কষ্ট করেছে, কত দিনের পর দিন তানহার জন্য নিজেকে তানহার থেকে সবার থেকে দূরে রেখেছে মুরাদ। মুরাদ নিজের হাত দিয়ে তানহার এলোমেলো চুলগুলো তানহার চোখ নাক থেকে সরিয়ে দিল। ঘুমে ডিস্টার্ব হচ্ছে তানহার। তানহা যেভাবে জড়িয়ে ধরে মুরাদকে ঘুমিয়েছে, মুরাদ আর ঘুমাতে পারেনি, ঘুমাতে চায় না মুরাদ। আজ জেগে থেকে শুধু তানহাকে অনুভব করতে চায় মুরাদ। আজ মুরাদের বুকের ভেতর যে শান্তি শান্তি অনুভব হচ্ছে তা এত বছরের জীবনে কখনো অনুভব করতে পারিনি মুরাদ। তাই জেগে আছে তানহাকে বুকে নিয়ে, তানহাকে ঘুমাতে দিচ্ছে নিজের বুকে। কে বলবে এই মেয়েটি ঘুমালে এত শান্তশিষ্ট লাগে? অথচ জেগে থাকলে পর একটা ডাকেনি। মুরাদ পর্যন্ত ভয় পেয়ে যায়। মাঝে মধ্যে তানহার রূপ দেখে না জানি কখনকার সামনে কি করে ফেলে। এই মেয়েকে তো একটা বকা দিয়েও শান্তি নেই। গোষ্ঠীর শুদ্ধ উল্টো বকা খেতে হয় মরদের একটি কথার জন্য। মনে মনে ভাবলো মুরাদ। মুরাদ কিছুক্ষণ তানহার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর ধীরে ধীরে ঢুকে তানহার নরম ঠোঁটে হালকা করে উষ্ণ শীতল স্পর্শ দিল মুরাদ। তানহা যেন একটু নড়ে চড়ে উঠল। মুরাদের সারা শরীর শিউরে উঠল, কারণ তানহা মুরাদের সারা শরীর জড়িয়ে ধরে ঘুমিয়েছে, হাত দিয়ে জড়িয়ে ধরে পায়ের উপর পা তুলে দিয়ে। কে বলবে মেয়েটা একরকম বাচ্চাদের মতো ঘুমায়। তানহার মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই মুরাদকে আরও জোরে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এদিকে মুরাদের ঘাম ছুটে যাচ্ছে তানহার এভাবে নিজের শরীরের সাথে লেপ্টে থাকার কারণে। মুরাদ তানহার কানের কাছে ফিসফিস করে বলল, আমি কিন্তু আবারও পাগল হয়ে যাচ্ছি তানহা। পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না। সব দোষ তোর। তুই ঘুমের ঘোরেও আমাকে এভাবে উত্তেজিত করে দিচ্ছিস। ভোর 5টায় চোখ খুলল মুরাদ। তানহাকে নিয়ে ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু এখন উঠে গোসল করে তানহাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে। একটু পর থেকে অফিসের নেতাদের আনাগোনা শুরু হয়ে যাবে। মুরাদ চায় না তানহাকে এখানে এই অবস্থায় কেউ দেখুক, তাই মুরাদ আস্তে আস্তে তানহার কানের কাছে গিয়ে আস্তে করে তানহার নাম ধরে ডাকলো। তানহা পিট করে চোখ খুলে তাকালো, বলল, আরে ঘুমোবো, ঘুমোতে দিন।